24শে জুলাই আগস্টে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করলো, মূলত আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন ছিল। এটা কোটা আন্দোলন এগুলো কিছু ছিল না, এগুলো শুধু নাটক ছিল। টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার, এবং আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার টার্গেট যে ছিল সেটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা, হান্নান মাসুদরা প্রকাশ্যে স্বীকারই করছেন এখন। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। মিনিস্টার শেখ হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকারে, সেই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাতের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিতে খাম্বা খায় ফেলতে, এখন দেশ পুরো রাখাই। সংকটের গহীন সমুদ্রে বাংলাদেশ এখন হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশের মানুষ কোনো প্রকার কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে তারা কেউ এখন এই মুহূর্তে জানে না। বাংলাদেশের ধ্বংস অনিবার্য, দেশটা শেষ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা কে কিভাবে ব্যাখ্যা করবেন, কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে এবং আমাদের সর্বনাশ করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বিএনপি এবং জামায়াত এবং এনসিপি। সবচেয়ে বড় সমস্যা হলো এই সরকারের জবাবদিহিতার অভাব। একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে জনগণের কাছে দায়বদ্ধতা কম, এবং সেই সুযোগেই এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন খরচ বাড়বে, এখন পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে। সব মিলিয়ে এর প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, অর্থনীতি ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়বে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টিভি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আসবে সেটি অবশেষে জানা গেল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসতে চলেছেন। দর্শক, আজকের নিউজটা অতি গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাই যারা ভিডিওটি চালু করছেন তাদেরকে বলছি ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটিতে অনেকগুলো চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। দর্শক, তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ধারাবাহিকভাবে। আগে সম্পূর্ণ ভিডিও। হাসিনার চেয়ে ভালো সার্ভিস বিশ্বাস করে আল্লাহর কসম বাংলাদেশে কেউ দিতে হবে না। তো এটা হবে সামনে 5 বছর পরে। আনতে আসতে দেন আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। সেই যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, সেই ইতিহাস তো শেখ মুজিব হলো স্বাধীনতার স্থপতি পিতা। আপনি সেখানে শিশু, আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। আপনারা জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়ে যাবেন। জামাত যদি ফু দেয় উড়ে যাবেন আপনারা। তো আপনারা কি শিখতে পারেন? এক বালুর ট্রাক দিয়ে আমরা দেখছি এই দেশে কত কিছু উল্টায় ফেলতে পারেন। আপনারা এই 28শে অক্টোবর জামাত শিবিরের লোকজনরা আপনারা এখানে মার খাওয়ায় তারপর আপনারা পালাইছিলেন। বিয়ের রাতে আমি নিজে বসা এই ঘটনা তো আমার নিজের চোখে দেখা। আপনার শাপলা চত্বরের ঘটনায় খালেদা জিয়া নিজে ঘোষণা দিয়েছে যে সবাই নেমে আসো। এই আজকে চান্দা আব্বাস নামে নাই, তখনকার সাদেক হোসেন খোকা চান্দা আব্বাস, দুইটার মধ্যে ছিল গ্যাঞ্জাম। এই দুই গুতাগুতি করে এও নামে নেই ও নামে নেই। মাঝখান দিয়ে হেফাজতের লোকগুলো মার খেয়েছে। 28শে অক্টোবর 2006 জামাত শিবিরের লোকগুলো সেখানে মার খেয়েছে। ওদেরকে পিটিয়ে তারপরে লাশের উপরে মৃত্যু করেছে আওয়ামী লীগ। আমরা বিএনপিকে চিনি না, বিএনপি কত শক্তিশালী। আপনারা জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়ে যাবেন। জামাত যদি ফু দেয় উড়ে যাবেন আপনারা। সামনে আপনারা মুক্তিযোদ্ধার চেতনার দল না, আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধার মূল মালিক, কিন্তু এই 54 বছরে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছে তারা। ইতিহাস পুরোটা তাদের মতো করে তৈরি করেছে। এখানে আপনি যত কিছুই প্রমাণ করতে যান, সব শেষ যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, সেই ইতিহাস তো শেখ মুজিব হলো স্বাধীনতার স্থপতি পিতা। আপনি সেখানে শিশু, আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। তো এটা হবে সামনে 5 বছর পরে। আনতে আসতে দেন আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের হাল ধরছে ব্যারিস্টার রুমিন ফারহানা। কথাটা একবারে উড়িয়ে দেওয়া যাবে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার এই ধরনের কথাবার্তা। আওয়ামী লীগকে যেভাবে সার্ভিস দিয়েছে কোনো সরকার, ভবিষ্যতের উপরে তিনি কসম কেটে বললেন। এদিকে আপনার জঙ্গিবাদী, আপনার তথাকথিত যাই হোক, এনিওয়ে তারা কি বলছে শুনে আসুন। তো এটা হবে সামনে 5 বছর পরে। আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কি মিন করে? তাহলে কি আওয়ামী লীগ সরকার কামব্যাক করছে? বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু বর্তমান আওয়ামী লীগকে চাচ্ছে। এদিকে বিএনপি সরকার বাংকার বানাচ্ছে। জামাত শিবিরের তুপের মুখে পড়ে বিএনপি সরকার কি 2 মাসের ভিতরে পতন হয়ে যাবে? তারা কি নিশ্চিহ্ন হয়ে যাবে?
ইউনূস সরকার তো 20 মাস বা 19 মাস ছিল, বিএনপি সরকার কি এত দিনও থাকতে পারবে না? ইতিমধ্যেই আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা উনি সংসদ থেকে শুরু করে ইভেন সমস্ত জায়গায় যেভাবে আওয়ামী লীগকে উনি প্রেজেন্টেশন করছে, আপনি আওয়ামী লীগকে কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। 24শে জুলাই আগস্টে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করলো, মূলত আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন ছিল। এটা কোটা আন্দোলন এগুলো কিছু ছিল না, এগুলো শুধু নাটক ছিল। টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার, এবং আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার টার্গেট যে ছিল সেটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা, হান্নান মাসুদরা প্রকাশ্যে স্বীকারই করছেন এখন, কারণ তাদের আর এটা আর স্বীকার করতে দ্বিধা হওয়ার কথা নয়, কারণ মানে ব্যাপারটা সবাই আসলে বুঝে গেছে। কোটা আন্দোলনটা এটা একটা কৌশল, কয়েকদিনের একটা কৌশল ছিল, পেছনে একটা বড় শক্তি কাজ করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু 24-এর মানে যে আন্দোলন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে যারা সক্রিয়ভাবে প্রথম সারিতে ছিলেন, তারা হঠাৎ করে আওয়ামী লীগের ব্যাপারে এত উৎসাহী হয়ে পড়লেন কেন? এনসিপি বলছে যে ছাত্রলীগের নেতাকর্মীরাও এনসিপি করতে পারবে, কোনো সমস্যা নাই, এখন ফ্যাসিস্ট হয়ে গেছে, খুবই আদরের ধন, তাদেরকে আদর করে দলে এনে নিজের দল ভারী করার প্রস্তুতি চলছে। আবার মানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমান বিএনপির নেতা রাশেদ খান, তিনি বলছেন যে আওয়ামী লীগের মানে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত, আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজের দলে ভেড়ানো, আওয়ামী লীগের সাবেক নেতা, সাবেক সিটি মেয়রের সঙ্গে গোপনে পয়লা বৈশাখে গিয়ে চট্টগ্রামে গিয়ে বৈঠক করা, মানে ব্যাকডোরে অনেক কিছু হচ্ছে। এগুলো আমরা সামনের কিছু কিছু ঘটনায় টের পাচ্ছি। রাশেদ খান, বিএনপির এই নেতা, মানে নতুন বিএনপিতে যোগ দিয়েছেন, নির্বাচন করে ফেল করেছেন। রাশেদ খান তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের কথা হঠাৎ করে বলছেন কেন? চলুন একটু জেনে দেখি তিনি কোন প্রেক্ষাপটে এটা বলছেন, এবং সেটা তার মনের কথা নাকি এক ধরনের ব্যঙ্গ করছেন অন্য কাউকে, সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা। মানে রাজনীতি, আওয়ামী লীগ নিয়ে আলোচনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আমার দলে আসে তাহলে মানে তারা খুব ভালো, এতদিন যারা ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট বলে নিষিদ্ধ করার মানে আন্দোলনের নাটক করা, মানে শীতল বৃষ্টি উপভোগ করা, এই ব্যাপারগুলো যাদের করতে দেখেছি, তারা এখন ছাত্রলীগের নেতাকর্মীদের ওয়েলকাম জানাচ্ছে নিজের দলে। ব্যাপারগুলো খুবই মেটিকুলাস ব্যাপার মনে হচ্ছে। মানে রাজনীতির নামে যে সবকিছু করা যায়, রাজনীতি যে এখনো পুরনো বন্দোবস্তেই আছে, আমাদেরকে যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো হয়েছিল, সেগুলো সবই যে মানে এক ধরনের লোক দেখানো মানে ধাপ্পাবাজি, সেগুলো আমরা এখন বুঝতে পারছি। কি বলছেন রাশেদ খান? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন আওয়ামী লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। রাশেদ খান তিনি সম্ভবত এই কথার মাধ্যমে এনসিপিকে একটা বড় ধাক্কা দিলেন, একটা বড় মানে একটা খোঁচা মারলেন। সেই খোঁচাটা একটু বোঝার চেষ্টা করি। ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে না জানতে চেয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। বলেছেন আওয়ামী লীগকেও তাহলে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। যেভাবেই তিনি বলুন না কেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বাস্তবতা তৈরি না করলে সব রাজনৈতিক দলের জন্যই যে সেটা ক্ষতি, সেটা আস্তে আস্তে সবাই বুঝতে পারছেন। এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন বলেন যে অতীতে কেউ ছাত্রলীগ করলে তিনি এনসিপিতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, নাহিদ ইসলামের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে রাশেদ খান একটা পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামাতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে, আশা করি এটাতে এমপি হাসনাত আবদুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করিয়ে আনবেন। অর্থাৎ হাসনাত আবদুল্লাহকে খোঁচাবারের কারণ হচ্ছে যে এই তো কদিন আগেই পয়লা বৈশাখে তিনি বিএনপির সাবেক মেয়র এবং আওয়ামী লীগের সাবেক নেতা, এখন তো তিনি আওয়ামী লীগই করেন, মঞ্জুর আলম তার বাসায় গোপন মিটিং করলেন এবং সেটা টের পেয়ে ছাত্রদলপন্থী জুলাই যোদ্ধারা তাকে ঘিরে ধরল, জবাবদিহি। আমি বেশ কিছুদিন যাবত একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন আলাপচারিতায় খেয়াল করলাম। বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল অংশ, এখানে অনেকে আছে, নেতা, কর্মী, সমর্থক, বুদ্ধিজীবী, টকশো বিশেষজ্ঞ, অনেকে আছে। এদের ধারণা এবং এদের দাবি, ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার পরিকল্পিতভাবে নাকি শেখ হাসিনাকে দলাই লামা বানাতে চাচ্ছে। এবং আরো একটা দাবি করতেছে, তারা গত 1.5 বছরে ভারত এবং বিএনপির যে সম্পর্ক প্রচার করা হচ্ছে, এটা নাকি অনেক আগে থেকেই ছিল। অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই ভারত এবং বিএনপির দফা রফা হয়েছিল, সমঝোতা হয়েছিল। এই সমঝোতার মাধ্যমে এখন ভারত চাচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে এবং শেখ হাসিনাকে দলাই লামা বানাতে। এটা আওয়ামী লীগের একটা বিশাল অংশের দাবি এবং তারা এটা খুব জোর গলায় বলতেছে। আপনারা দলাই লামাকে চেনেন? তিব্বতের আধ্যাত্মিক একজন নেতা, 1949 সালে চীনের শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আন্দোলনে ব্যর্থ হয়, এরপর পালিয়ে ভারতে যায়, ভারতে আশ্রয় নেয় এবং ভারত সরকার তাকে এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছে। এই দলাই লামার সাথে তুলনা করতেছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে। মানে আপনারা ভাবতে পারেন এটা কি স্বাভাবিক কোনো চিন্তাধারার মধ্যে পড়ে? মজার বিষয় কি জানেন, যারা এই কথাগুলা বলতেছে, যারা এই ধরনের আলোচনা করতেছে, এরা অনেকেই এই মুহূর্তে
ভারতে অবস্থান করতেছে, অর্থাৎ ভারতে বসে ভারতের সমালোচনা করে ভারতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে। মানুষের বিবেক বুদ্ধি ঠিক কোথায় গিয়ে ঠেকলে এই ধরনের কাজ করতে পারে? ভাই, কৃতজ্ঞতা জানানো উচিত। ভারত আপনাদের জীবন রক্ষা করেছে, আমার জীবন রক্ষা করেছে, আমি কৃতজ্ঞ। কিন্তু আপনারা এই ধরনের কথা কেন বলতেছেন? আপনারা বলতেছেন বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী শুধুমাত্র নিজের স্বার্থ আর ব্যবসা খুঁজে। বিজেপিকে টাকা দিলে, ব্যবসা দিলে তারা যে কারোর সাথে সম্পর্ক নতুন ভাবে সৃষ্টি করতে আগ্রহী হয়, সৃষ্টি করে। এইখানে একটা প্রশ্ন আপনাদের প্রতি, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান নিজের স্বার্থ কিংবা নিজের দেশের মানুষের জন্য ব্যবসার দ্বার উন্মুক্ত হলে খুশি হয় না? কে হয় না ভাই, আমাকে বলেন। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, পৃথিবীতে যারা মহাশক্তিধর রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কারা নিজেদের ব্যবসা খুঁজে না? কারা নিজেদের ব্যবসার জন্য ফোন দিয়ে আটে না? পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র তাদের অর্থনৈতিকভাবে যখন সংকটকালীন পরিস্থিতি আসে তখন তারা ব্যবসার জন্য উন্মুখ হয়ে থাকে। যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্র যখন অর্থনৈতিক সংকট আসে ঠিক তখনই যুদ্ধ বাঁধিয়ে দেয়, এরপর অস্ত্র দিয়ে ব্যবসা করে ডলার ইনকাম করে। এটা তাদের একটা পলিসি। সুতরাং ভারত তাদের ব্যবসার জন্য নতুন নতুন দ্বার উন্মোচিত হবে, সেটা কি ভারত খুঁজবে না? এটা কি স্বাভাবিক না? বাংলাদেশকেও যদি কেউ নতুন নতুন ব্যবসার জন্য বন্দোবস্ত করে দেয়, দ্বার